ক্লাসে আমরা একটি খুব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, ডিসকাস করব। সেটা হচ্ছে কি ভারতীয় খনিজ সম্পদ। যে খনিজ সম্পদ না হলে পৃথিবী অকেজো, বা পৃথিবীতে ডেভেলপমেন্টের জন্য কোনো কিছুকে আরো উন্নতি করার জন্য, নগর উন্নয়ন, দেশ উন্নয়ন, সমাজ উন্নয়ন, পৃথিবীকে উন্নয়ন করতে গেলে প্রাকৃতিক সম্পদ বা সম্পদের আমাদের অত্যন্ত জরুরি। খনিজ সম্পদ না হলে মানুষ অকেজো হয়ে যাবে, দেশ অকেজো হয়ে যাবে এবং দেশের ডেভেলপমেন্ট আটকে যাবে। তাহলে আমরা এই ক্লাসে খনিজ সম্পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, শোনো এবং যা বুঝবে তার নোট তৈরি করো। নোট তৈরি না করলে কিন্তু তোমার ক্লাস দেখা ব্যর্থ হয়ে যাবে। তাহলে খনিজ সম্পদ কি? খনিজ সম্পদ হচ্ছে যে প্রাকৃতিক যেসব উপাদান মাটির নিচে থাকে বা মাটির নিচ থেকে যেসব প্রাকৃতিক উপাদান পাওয়া যায়, সেটা কি হচ্ছে খনিজ সম্পদ। এবং প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক উপাদান কখনো কিন্তু কোনো মানুষ তৈরি বা সৃষ্টি বা আবিষ্কার করতে পারে না, বরঞ্চ প্রাকৃতিক সম্পদগুলিকে মানুষ নিয়ে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করে, কিন্তু সেই জিনিসটি কোনো মানুষে আবিষ্কার করতে পারে না। সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ। আমরা বইয়ের ভাষায় সংজ্ঞাটা জেনে নিই যে খনিজ সম্পদ কি বা খনিজ সম্পদ কাকে বলে। কি বলছে যে মাটির নিচে থাকা মূল্যবান প্রাকৃতিক সম্পদই হলো খনিজ সম্পদ। ঠিক আছে। তারপরে খনিজ সম্পদের শ্রেণী বিভাগ। খনিজ সম্পদের শ্রেণী বিভাগ ভারতের খনিজ সম্পদকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে কি লৌহ গঠিত খনিজ, দুই নম্বর হচ্ছে অলৌহ গঠিত খনিজ, তিন নম্বর হচ্ছে অধাতব খনিজ, চার নম্বর হচ্ছে শক্তি খনিজ। তাহলে প্রথমে কি লৌহ গঠিত খনিজ। লৌহ গঠিত খনিজ কাকে বলে? যে সব খনিতে লোহা থাকে, অর্থাৎ যে সব প্রাকৃতিক উপাদান মাটির নিচে পাওয়া যায় এবং তাতে লোহার পরিমাণ থাকে, লোহা থাকে, সেটা হচ্ছে কি লৌহ গঠিত খনিজ। যেমন লৌহ আকরিক, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে ক্রোমাইট, তারপরে কি ক্রোমাইট, ক্লোরোমাইট। তারপরে হচ্ছে কি দুই নম্বর অলৌহ গঠিত খনিজ। অলৌহ গঠিত খনিজ যে সব খনিজে লোহা থাকে না, যেসব খনিজ সম্পদে বা যেসব প্রাকৃতিক উপাদান যে মাটির নিচে পাওয়া যায় যার মধ্যে লোহা থাকে না, সেগুলো হচ্ছে কি অলৌহ গঠিত খনিজ। উদাহরণ কি? উদাহরণ তামা, বক্সারাইট, সীসা, দস্তা। এগুলোতে লোহা থাকে না, লোহার পরিমাণ কমও থাকে না, বেশিও থাকে না। এগুলো হচ্ছে কি অলৌহ গঠিত খনিজ সম্পদ। তারপর হচ্ছে কি অধাতব খনিজ। অধাতব খনিজ কি কি? একটা হচ্ছে অভ্র, চুনা পাথর, তারপর হচ্ছে কি ডলোমাইট, তারপরে জিপসাম। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অধাতব খনিজ, কোন ধাতবের মধ্যে পড়ে না। তারপরে চার নম্বর কি বলছে? শক্তি খনিজ, অর্থাৎ যেগুলো থেকে শক্তি উৎপন্ন হয়, যেসব খনিজ সম্পদ থেকে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে মানুষ কি করে ডেভেলপমেন্ট করে, নিজেকে অগ্রগতি করে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দিতে পারে, মানুষ সেই শক্তির সাহায্যে অন্ধকারে আলোকিত হয়, মানুষ সেই শক্তির দ্বারাই এক দেশ থেকে অন্য দেশ বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ ভ্রমণ করতে সক্ষম হয় এবং সেই সব শক্তির কারণেই মানুষ পৃথিবী থেকে চাঁদে যায়, মানুষ পৃথিবী থেকে মহাকাশে যায়, মহাশূন্যে যায়, এসব শক্তির দ্বারাই। তাহলে শক্তি খনিজ কি? যে সকল খনিজ সম্পদ থেকে কি হয় শক্তি উৎপন্ন হয়, যেমন কয়লা হয়ে গেল, খনিজ তেল হয়ে গেল, প্রাকৃতিক গ্যাস হয়ে গেল, তারপরে ইউরেনিয়াম হয়ে গেল। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শক্তি খনিজ সম্পদ, অর্থাৎ এসব থেকে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তিকে মানুষ কাজে লাগিয়ে নিজের কাজকর্ম করে, দেশ ডেভেলপমেন্ট করে, মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় এবং বিভিন্ন ধরনের অস্ত্র, বিদ্যুৎ এসবের শক্তির জোগাড় ঘটায় এসব খনিজ সম্পদ। উদাহরণ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াস। তারপরে কি ভারতের লৌহ আকরিক। ভারতে যে খনিজ সম্পদ লৌহ আকরিক, এটা কি বলছে কি ভারত পৃথিবীর অন্যতম লৌহ আকরিক উৎপাদক দেশ, অর্থাৎ ভারতে পৃথিবীর সব থেকে বেশি খনিজ সম্পদ লোহা সব থেকে বেশি ভারতে পাওয়া যায়। আরেকটি কনফিউশন, লোহা কিন্তু মানুষে আবিষ্কার করতে পারে না, লোহা হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ, লোহা দিয়ে মানুষ বিভিন্ন আকার আকৃতির জিনিসপত্র, মেশিনারিজ বা অন্যান্য সরঞ্জাম তৈরি করতে পারে, কিন্তু লোহাকে আবিষ্কার করতে মানুষে পারে না। লোহা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে
প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ। কি বলছে, ভারত পৃথিবীর সব থেকে 1 নম্বর লোহা আকরিক উৎপাদক দেশ, অর্থাৎ ভারতে সব থেকে বেশি লোহা খনিজ সম্পদ পাওয়া যায়। প্রধান অঞ্চল কি, লোহা পাওয়ার প্রধান অঞ্চল হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্ণাটক, গোয়া। মনে রাখবে একটা কথা, যে সব থেকে বেশি উৎপাদন কিন্তু উড়িষ্যায়, অর্থাৎ উড়িষ্যায় সব থেকে বেশি লোহা উৎপাদক হয় বা বেশি লোহা খনিজ সম্পদ পাওয়া যায়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ। তারপরে কি, ম্যাঙ্গানিজটা কি, ম্যাঙ্গানিজ ব্যবহার হয় ইস্পাত শিল্পে, অর্থাৎ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানাইট ব্যবহার হয়। তারপরে ব্যাটারি শিল্পে, ব্যাটারি উৎপন্ন করতে এই ম্যাঙ্গানিজের ব্যবহার করা হয়। তারপরে রাসায়নিক শিল্পে কলকারখানাতে এই ম্যাঙ্গানিজের ব্যবহার করা হয়। প্রধান রাজ্য কি, কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে উড়িষ্যা, কর্ণাটক, তারপরে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। এই 4টি রাজ্যে এই ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তারপরে হচ্ছে কি, তারপরে বক্সাইট, খনিজ সম্পদ বক্সাইট। বক্সাইটে কি কি কাজে লাগে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয় এবং বর্তমানে আমাদের দেশে যে কোনো ফ্যামিলিতে, গ্রাম্য অঞ্চলে সব থেকে বেশি, যে কোনো ধরনের সরঞ্জাম, যে কোনো ধরনের আসবাবপত্র, যে কোনো ধরনের আহ বাসনপত্র বা বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিস, বিভিন্ন ধরনের ফার্নিচার এই অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয়। আর এই অ্যালুমিনিয়াম তৈরি হয় বক্সাইট থেকে, এবং এই বক্সাইট হচ্ছে সম্পূর্ণ একটি খনিজ সম্পদ। কোন অঞ্চলে বেশি পাওয়া যায়, প্রধান উৎপাদক অঞ্চল হচ্ছে কি উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র। বোঝা গেল তাহলে যে বক্সাইট, ম্যাঙ্গানিজ এবং লোহা আকরিক আমাদের দেশে কোন কোন রাজ্যে পাওয়া যায়। তারপর হচ্ছে কি তামা। তামা একটি খুব গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ভারতের। তামাতে কি হয়, তামার ইলেকট্রিক বা বিদ্যুতের তারের মধ্যে বা বিদ্যুৎ সরবরাহ করতে কিন্তু এই তামার খুব ব্যবহার করা হয়। এবং এই ইলেকট্রিকে সাপ্লাই করার জন্য, ইলেকট্রিকে সরবরাহ করার জন্য, ইলেকট্রিক ট্রান্সপোর্টেশনে কমপ্লিট করার জন্য কিন্তু এই তামারই ব্যবহার করা হয়। বা আমরা যে এই যে লাইট জ্বলছে, লাইট যে তারের মাধ্যমে যে বিদ্যুৎ এসছে, পাখা চলছে, পাখাতে যে তারের মাধ্যমে বিদ্যুৎ এসছে, সেই তারকে যদি আমরা খুলে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তামারই তার রয়েছে। অর্থাৎ কি, যে বিদ্যুৎ পরিবহন করতে তামা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তামা বিদ্যুৎ পরিবহনে খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারের মধ্যে তামার থাকেই, বা তার তামা দিয়ে তৈরি হয়। কি বলছে, প্রধান অঞ্চল, কোন অঞ্চলে পাওয়া যায় তামা, প্রথম হচ্ছে কি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড, এই 3টি রাজ্যে এই তামা পাওয়া যায়। তারপর হচ্ছে কি অভ্র। অভ্র কি, যে এক সময় এমন ছিল যে ভারত কিন্তু সারা বিশ্বের 1 নম্বর অভ্র উৎপাদনে একটি দেশ ছিল, কিন্তু বর্তমানে সে খনিজ সম্পদ ধীরে ধীরে বিলুপ্তর দিকে, বা সেই খনিজ সম্পদ অল্প পরিমাণে রয়েছে। কি বলছে, যে ভারত এক সময় বিশ্বের অন্যতম অভ্র উৎপাদক করত, বা ভারত একসময় অভ্র উৎপাদন সব থেকে বেশি করত, বা ভারতে সব থেকে বেশি খনিজ সম্পদ অভ্র ভারতেই পাওয়া যেত। কি বলছে, এর কাজ কি হয়, ব্যবহার, যে বৈদ্যুতিক যন্ত্র ও ইলেকট্রিক শিল্পে ব্যবহার করা হয়। এই অভ্রটি ইলেকট্রিক বিভিন্ন ধরনের যে সরঞ্জাম, লাইটস হয়ে গেল, ফ্যান হয়ে গেল, আরো অনেক ধরনের আইটেম রয়েছে, ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্সের গুডস বা জিনিসপত্র, এইসব শিল্পে কিন্তু এই অভ্রর খুব ব্যবহার করা হয়। প্রধান অঞ্চল, কোন অঞ্চলে পাওয়া যায় বেশি, একটা হচ্ছে কি ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে রাজস্থান। এই কয়েকটি রাজ্যে কিন্তু এই অভ্রর পরিমাণ সব থেকে বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে কি চুনাপাথর। চুনাপাথরটা কি, কি কি কাজে ব্যবহার করা হয়, চুনাপাথর সাধারণত ব্যবহার হয় সিমেন্ট শিল্পে এবং নির্মাণ শিল্পে। কোনো কিছু নির্মাণ হচ্ছে, কোনো ভাস্কর্য তৈরি হচ্ছে বা সিমেন্ট তৈরি হচ্ছে, এইসব শিল্পে কিন্তু এই চুনাপাথরের অত্যাধিক ব্যবহার হয়। এই চুনাপাথর যেসব অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায় সে অঞ্চলগুলি হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট। ঠিক আছে, এই 4টি রাজ্যে সব থেকে বেশি এই চুনাপাথর পাওয়া যায়। তারপরে হচ্ছে কি খনিজ তেল। যে খনিজ সম্পদটি না হলে কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দিতে পারে না। যে খনিজ সম্পদ না হলে কিন্তু মানুষের চাক্কা চলে না। যে খনিজ সম্পদটি না হলে মানুষ নিজের জীবনকে, নিজের লাইফকে সব থেকে ইজিয়েস্ট বা সহজ করতে পারে না। 1 নম্বর হচ্ছে কি, যে কোন সেটা হচ্ছে, সেই খনিজ সম্পদ হচ্ছে কি তেল, পেট্রোলিয়াম, যেটা হচ্ছে কি পেট্রোলিয়াম বা খনিজ তেল। এই খনিজ তেল কোন কোন অংশে বা কোন কোন রাজ্যে ভারতের সব থেকে বেশি পাওয়া যায়। আরেকটি কথা, যে পেট্রোলিয়াম বা খনিজ তেল
আমাদের ভারত উপমহাদেশে কিন্তু কিঞ্চিত পরিমাণে পাওয়া যায়। গলফ কান্ট্রি গুলোতে সব থেকে বেশি এই পেট্রোলিয়াম বা খনিজ তেলের খনি রয়েছে, বা সব থেকে বেশি খনিজ তেল পাওয়া যায় গলফ কান্ট্রি গুলোতে। ভারতে কিঞ্চিত পরিমাণ পাওয়া যায় যেসব অঞ্চলে বা যেসব জায়গায়, সেটা হচ্ছে কি, এক হচ্ছে মুম্বাই হাই, তারপর হচ্ছে কি ডিগবয়, তারপরে নারায়ণ কাটিয়া, তারপরে যে অঞ্চল হচ্ছে সেটা হচ্ছে কি অঙ্কলেশ্বর, তারপরে কৃষ্ণ গোদাবরী অববাহিকা। এইসব অঞ্চলগুলিতে সামান্য কিঞ্চিত পরিমাণে এই খনিজ তেল পাওয়া যায়। তারপর হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস কি বলছে, প্রধান অঞ্চল, প্রাকৃতিক গ্যাসের প্রধান অঞ্চল হচ্ছে বোম্বাই হাই, কৃষ্ণ গোদাবরী, তারপরে আসাম এবং ত্রিপুরা। অর্থাৎ যেসব জায়গাতে খনিজ তেল পাওয়া যাবে সেখান থেকে কিন্তু এই প্রাকৃতিক গ্যাসও পাওয়া যাবে, কারণ খনিজ তেলটা প্রথমে ক্রুড অয়েল হিসাবে আসে, অসংশোধিত তেল। সেটাকে সংশোধন করে কিন্তু ৩-৪ রকমের আইটেম বের করে, একটা কেরোসিন, ডিজেল, পেট্রোল, হেলিকপ্টার চালানো তেল, এরোপ্লেন চালানো তেল, জলযান চালানো তেল, ফিউল, রকেটের ফিউল এবং এলপিজি গ্যাস। যেসব অঞ্চলে এই খনিজ তেল বা পেট্রোলিয়াম পাওয়া যায়, ক্রুড অয়েল পাওয়া যায়, সেখান থেকে কিন্তু এই রাসায়নিক প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করা হয় বা আলাদা ছাঁটাই করে বের করা হয়। তারপর হচ্ছে কি কয়লা হচ্ছে কি ভারতের প্রধান শক্তির উৎস। অর্থাৎ আমরা বললাম যে খনিজ তেল না হলে কিন্তু মানুষ চলাচল করতে পারবে না, ঠিক, কিন্তু এই খনিজ তেলকে রিফাইনারি করার জন্য কিন্তু কয়লার প্রয়োজন। অর্থাৎ ভারতে যত প্রকার শক্তি রয়েছে সমস্ত শক্তির উৎস কিন্তু কয়লা। কয়লাকে জ্বালিয়ে বা কয়লাকে কাজে লাগিয়েই মানুষ যে কোনো ধরনের শক্তি উৎপন্ন করে নিজের জীবনে সেটা অ্যাপ্লিমেন্ট করে এবং নিজের জীবনকে সহজভাবে জীবিকা নির্বাহ করে। তাহলে কি বলছে, ভারতের প্রধান উৎস হলো কি, শক্তির উৎস হলো কয়লা। প্রধান কোন অঞ্চলে পাওয়া যায়, কয়লা হচ্ছে 4 প্রকার সাধারণত। কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর হচ্ছে কি অ্যান্থ্রাসাইট, 2 নম্বর হচ্ছে পিটুবিনাস, 3 নম্বর হচ্ছে লিগনাইট এবং 4 নম্বর হচ্ছে পিট। এই 4 ধরনের কয়লা ভারতে পাওয়া যায়, বা ভারতের কয়লাকে 4 ভাগে বিভক্ত করেছে। এই হচ্ছে 4টি ভাগ। কি কি? একটা হচ্ছে কি অ্যান্থ্রাসাইট, তারপরে হচ্ছে বিটুমিয়াস, তারপরে হচ্ছে কি লিগনাইট, তারপরে পিট। প্রধান কয়লা কেন্দ্র বা ভারতের যেসব অঞ্চলে বেশি কয়লা উৎপন্ন হয় বা বেশি উৎপাদক হয়, বেশি কয়লা খনিজ সম্পদ হিসেবে পাওয়া যায়, সে অঞ্চলগুলি হচ্ছে কি রানীগঞ্জ, তারপরে ঝরিয়া, তারপরে বোকারো, তারপরে কি তালচের এবং সিংরৌলি। এসব অঞ্চলে সব থেকে বেশি কয়লা খনিজ সম্পদ হিসেবে পাওয়া যায়। মনে রাখবে যে ভারতে সব থেকে বেশি বিটুমিনাস কয়লা পাওয়া যায়। কোন কয়লা বললাম? বিটুমিনাস। এই বিটুমিনাস কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। এই 4 প্রকার কয়লার মধ্যে সব থেকে বেশি এটা পাওয়া যায়। এই বাকি 3 প্রকার কয়লাও পাওয়া যায়, কিন্তু কম মাত্রায় পাওয়া যায়। সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় বিটুমিনাস। তারপর হচ্ছে কি ইউরেনিয়াম একটি খনিজ সম্পদ, একটা প্রাকৃতিক সম্পদ, খনিজ রূপে আমরা পাই। সেটা কি কি কাজে ব্যবহার হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, বা পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করতে এই ইউরেনিয়ামের ব্যবহার হয়। কি এর প্রধান অঞ্চল হচ্ছে কি জাদুগুড়া, যেটা রয়েছে কি ঝাড়খণ্ড, তারপরে অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান। তাহলে আমরা আজকে এই ক্লাসে জানলাম কি ভারতীয় খনিজ সম্পদ। ঠিক আছে, ভারতীয় খনিজ সম্পদের 4 প্রকার এবং ভারতীয় খনিজ সম্পদ কি কি কাজে আসে, কি কি খনিজ সম্পদ আমরা ভারত থেকে উৎপন্ন হয়, বা ভারতে সব থেকে বেশি কি খনিজ সম্পদ রূপে পাওয়া যায়, এবং খনিজ সম্পদ কাকে বলে, খনিজ সম্পদের ব্যবহার বা খনিজ সম্পদের গুরুত্ব কি, যে যে কোনো শিল্পকে চলাচল করতে বা শিল্পের সরঞ্জাম তৈরির জন্য বা শিল্পের কাঁচামালকে তৈরি করতে কিন্তু এই সমস্ত খনিজ সম্পদগুলি প্রয়োজন হয়। এবং এই খনিজ সম্পদের জন্যই মানুষের জীবন বর্তমানে সহজ হয়ে রয়েছে। এই খনিজ সম্পদ না পেলে কিন্তু মানুষের জীবন এতটা সহজ হতো না। খনিজ সম্পদ সব থেকে বেশি খনিজ সম্পদ ব্যবহার হচ্ছে কি লোহা এবং কয়লা। তাহলে লোহা এবং কয়লা মানুষেরা তৈরি করতে পারে না, খনিজ সম্পদ বা প্রকৃতি মানুষকে দেয়। কিসের জন্য? মানুষের জীবন যাতে সহজ হয়। এবার একটা প্রশ্ন হতে পারে যে এই খনিজ সম্পদ তৈরি হলো কিভাবে। আমরা আগে ইতিহাসের পাতায় পড়েছি, অনেক ভূগোলের পাতায় পড়েছি যে হাজার হাজার কোটি কোটি বছর আগে যখন কোনো জায়গাতে জীব সঞ্চার ছিল বা অনেক উদ্ভিদ ছিল, জঙ্গল ছিল, অরণ্য ছিল, সেগুলি দাবানলের পরে বা ভূমিকম্পের পরে কি হয়, উলট পালট হয়ে যায়। তার ফলে কি হয়, সমস্তগুলি একত্রিত ভাবে বায়ুর
মাটির চাপে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়, এবং মাটির চাপে এবং জীবজন্তুর যে শরীর পচা বা শরীর থেকে যেসব পদার্থ বের হয়ে মিক্স হয়েছে, এই সমস্তগুলি থেকে খনিজ সম্পদ উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হয়েছে। সেই খনিজ সম্পদ আজকে আমরা কোটি কোটি হাজার হাজার বছর পরে সেগুলো মানুষ ব্যবহারযোগ্য করে, রিফাইনারি করে সেগুলো ব্যবহার করে এবং মানুষের জীবনকে সহজ থেকে অতি সহজ করে দেয় এই খনিজ সম্পদগুলি। তাহলে এই ক্লাসকে তোমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং খুব মনোযোগে দেখতে হবে, আর খুব মনোযোগ দিয়ে নোট তৈরি করতে হবে। মনোযোগ দিলে তাহলে তুমি বুঝবে, আর মনোযোগ যখনই তোমার বেশি হবে, খুব ভালো ফোকাস 100% করতে পারবে, তখন নোটটা তৈরি হবে খুব সুন্দর। এবং এই নোট তৈরি করলে এই ক্লাস, এই খনিজ সম্পদ, তোমরা তোমাদের যদি ছোট কেউ থাকে 5-6 এর বাচ্চা থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত বা তোমার জীবনের যে কোনো সময়তে এই ক্লাস তোমার কাজে আসবে, তুমি যদি সঠিক করে নোটস তৈরি করে রাখো। তাহলে আজকে আমরা ভারতীয় খনিজ সম্পদ এখানে শেষ করলাম। খনিজ সম্পদ সম্বন্ধে জানলাম, খনিজ সম্পদ কি এবং কত প্রকার খনিজ সম্পদ রয়েছে, কি কি খনিজ সম্পদ রয়েছে, কোন খনিজ সম্পদ, কোন খনিজ জিনিস, কোন খনিজ পদার্থ কোন অঞ্চলে পাওয়া যায়, কি কাজে ব্যবহার করা হয়, এ সমস্ত গুলো আমরা বিস্তারিত জানলাম। এখন তোমরা এটাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নোট তৈরি করো এবং তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।